আচ্ছা, প্রাচীন ভারত কি আসলেই একটা বিচ্ছিন্ন সভ্যতা ছিল, নাকি বিশ্বজুড়ে যে একটা যোগাযোগের জাল ছিল তার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল? চলুন আজ কয়েকটা দারুণ প্রশ্ন আর তার উত্তরের মাধ্যমে আমরা দেখব প্রাচীন বিশ্বটা আসলে কতটা সংযুক্ত ছিল, আর সেখানে ভারতের ভূমিকা ঠিক কী ছিল। আমাদের এই যাত্রায় 4টে রাউন্ড থাকছে। প্রথমে আমরা প্রাচীন বিশ্বের একটা সফর করব, তারপর দেখব কিসের মাধ্যমে এই যোগাযোগগুলো হতো। এরপর আমরা জানব সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ মানুষ আর রাজবংশ সম্পর্কে। আর সবশেষে শিল্প আর ভাবনার আদান প্রদান নিয়ে আলোচনা করে আমরা আসল ছবিটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম রাউন্ড। প্রথমেই চলুন দেখে নিই প্রাচীন ভারতের সময়ে তার আশেপাশে আর কোন কোন বড় সভ্যতা ছিল। প্রথম প্রশ্নটাই লেখালেখি নিয়ে। ভাবুন তো, যখন ভারতে এক ধরনের সভ্যতা গড়ে উঠছে, তখন তার প্রতিবেশী দুটো বড় শক্তি মেসোপটেমিয়া আর মিশর কিভাবে তাদের জ্ঞান, তাদের ইতিহাস লিখে রাখত? তাদের পদ্ধতিটা কি ছিল? আর উত্তরটা হল মেসোপটেমিয়ার ছিল কিলোক লিপি, যেটা তারা কাদামাটি ট্যাবলেটে খোদাই করে লিখত। আর মিশরের ছিল হায়ারোগ্লিফিক্স, যা ছিল মূলত ছবি ভিত্তিক একটা লিপি। মানে দুটো একদম আলাদা জগৎ, তাই না? আর এই দুটো জগতই কিন্তু একে অপরের সাথে যোগাযোগ রাখত। বেশ, এবার আসা যাক শাসকদের কথায়। প্রাচীন বিশ্বের একটা খুব বিখ্যাত সভ্যতা ছিল, যেখানে শাসকরা ফ্যারাও নামে পরিচিত হতেন, আর মানুষ তাদের প্রায় ঈশ্বরের মতো দেখত। কোন সভ্যতার কথা বলা হচ্ছে বলুন তো? একদম ঠিক, উত্তরটা হলো প্রাচীন মিশর। আর মজার ব্যাপার হলো এই ফেরাওদের মিশর আর ভারতের মধ্যে কিন্তু পরোক্ষভাবে হলেও ব্যবসা বাণিজ্য চলত, যা থেকে বোঝাই যায় এই বিশাল সভ্যতাগুলো একে অপরের থেকে পুরোপুরি আলাদা ছিল না। সভ্যতাগুলো শুধু পাশাপাশি ছিল তা কিন্তু নয়, তারা একে অপরের সাথে কথাও বলত, লেনদেন করত। এই রাউন্ডে আমরা সেই মাধ্যমগুলোই দেখব, মানে যে বাণিজ্য পথ, ধারণা, এমনকি শব্দগুলো সীমান্ত পেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। সংস্কৃতির আদান প্রদান যে কতটা গভীরে যেতে পারে তা অনেক সময় ভাষার মধ্যেই লুকিয়ে থাকে। যেমন ধরুন, প্রাচীন সংস্কৃত নাটকে মঞ্চের পর্দার জন্য এমন একটা শব্দ ব্যবহার করা হতো যা আসলে আমাদের দেশের নয়। কি ছিল সেই শব্দটা? উত্তরটা হলো যবনিকা। ভাবা যায় শব্দটা এসেছে যবন থেকে, যা দিয়ে গ্রিকদের বোঝানো হতো। মানে ভারতীয় নাটকের মঞ্চে গ্রিক প্রভাব ভাষার মাধ্যমে একেবারে পাকাপাকি জায়গা করে নিয়েছিল। এবার আসা যাক ইতিহাসের সম্ভবত সবচেয়ে বিখ্যাত বাণিজ্য পথের কথায়। এই রাস্তাটা শুধু পূর্ব আর পশ্চিমকে এক করেনি, এর মধ্যে দিয়ে শুধু জিনিসপত্রই নয়, ধর্ম, জ্ঞান, প্রযুক্তি সব কিছু আদান প্রদান হতো। কি নাম ছিল এর? হ্যাঁ, একদম ঠিক। এটা ছিল সেই বিখ্যাত সিল্ক রোড বা রেশম পথ। কিন্তু এই পথে কারা যাতায়াত করত? কারা ছিল এই সংযোগের পেছনের কারিগর? চলুন পরের রাউন্ডে আমরা সেই মানুষ আর রাজবংশগুলোর কথাই জানব। তো এখন আমরা কথা বলবো সেই সব নির্দিষ্ট গোষ্ঠী আর শাসকদের নিয়ে, যারা ভারতীয় উপমহাদেশের সীমান্তবর্তী অঞ্চলের ইতিহাসটাকেই গড়ে দিয়েছিল। সময়ের সাথে সাথে একের পর এক জনগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে এসেছে আর এখানকার ইতিহাসকে একটা নতুন বাঁক দিয়েছে। এখন প্রশ্নটা হলো, এই গোষ্ঠীগুলোকে কি তাদের আসার সময় অনুযায়ী, মানে কালানুক্রমিকভাবে ঠিকঠাক সাজানো যাবে? সঠিক ক্রমটা হল প্রথমে ইন্দো গ্রিকরা, তাদের পর শকরা, তারপর পল্লবরা আর সবশেষে কুষাণরা। এই ক্রমটা দেখলেই বোঝা যায় কিভাবে মধ্য এশিয়া থেকে আসা বিভিন্ন গোষ্ঠী পরপর কয়েক শতাব্দী ধরে উত্তর পশ্চিম ভারতের রাজনীতি আর সংস্কৃতিকে প্রভাবিত করেছে। এই শাসকের গল্পটা কিন্তু অসাধারণ। একদিকে তিনি একজন গ্রিক রাজা, অন্যদিকে বৌদ্ধ ধর্মে তার গভীর আগ্রহ এবং জ্ঞান। কে ছিলেন তিনি, যাকে বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে উল্লেখ করা হয়? তিনি আর কেউ নন, ইন্দো গ্রিক রাজা মেনেন্দার। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তার অস্তিত্বই তো সবচেয়ে বড় প্রমাণ যে গ্রিক আর ভারতীয় সংস্কৃতি শুধু পাশাপাশি ছিল না, তারা একে অপরের সাথে একেবারে মিশে গিয়েছিল। আর এখন আমাদের শেষ রাউন্ড। এখানে আমরা দেখব এই সব সাংস্কৃতিক আদান প্রদানের ফলে কি অসাধারণ সব শিল্প, বিজ্ঞান আর নতুন চিন্তাভাবনার জন্ম হয়েছিল। এমন একটা শিল্পরীতির কথা ভাবুন তো, যেখানে ভারতীয় বুদ্ধের মূর্তিতে গ্রিক আর রোমান শিল্পের ছাপ স্পষ্ট। এ তিন সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হওয়া অনন্য শিল্পরীতিকে কি বলা হতো? এই শিল্পরীতিটাই হলো গান্ধার শিল্প। এখানে বুদ্ধের ভাস্কর্যগুলোতে অনেক সময় গ্রিক দেবতা অ্যাপোলোর মুখের আদল দেখা যায়। এটা একটা অসাধারণ উদাহরণ, যেখানে দুটো ভিন্ন সংস্কৃতির সৌন্দর্য মিলেমিশে এক হয়ে গেছে। আমাদের শেষ প্রশ্ন, আর এটাও কিন্তু বেশ মজার।
খোরষ্ঠী লিপি, যেটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, এর অনুপ্রেরণা কোথা থেকে এসেছিল বলে মনে করা হয়? আর এর উত্তর হল আরামাইক লিপি, যা ছিল পারস্য সাম্রাজ্যের সরকারি লিপি। তার মানে রাজনৈতিক আর সাংস্কৃতিক সংযোগ এতটাই গভীর হতে পারে যে তা মানুষের লেখার ধরন পর্যন্ত বদলে দিতে পারে। বেশ, আমাদের এই প্রশ্ন উত্তরের পর্ব তো শেষ হলো, কিন্তু এই সব কিছু থেকে একটা বিষয় একেবারে পরিষ্কার, প্রাচীন বিশ্বটা মোটেই বিচ্ছিন্ন ছিল না। এখন প্রশ্ন হলো, এই সব সংযোগের আসল তাৎপর্যটা কি? মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো যে প্রাচীন ভারত কোনো বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল না, বরং এটা ছিল একটা দারুণ গতিশীল আর প্রভাবশালী কেন্দ্র, যা এক গভীরভাবে সংযুক্ত বিশ্বের অংশ ছিল। আর এখানে অনবরত তার প্রতিবেশীদের সাথে জিনিসপত্র আর ভাবনার আদান-প্রদান চলত। আর এই সব আলোচনা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রাচীন যুগে সেই বাণিজ্য পথ, ভাষার আদান-প্রদান আর সাংস্কৃতিক মিশ্রণ, এগুলোই কি আজকের এই বিশ্বায়নের প্রথম ধাপ ছিল না? এই সংযোগগুলো ছাড়া আজকের এই বিশ্বটা কি একই রকম থাকত? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।